Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা আমাদের ক্লাস 11 নিউট্রিশন সাবজেক্টের সেমেস্টার 1 এর শেষ থিওরি ক্লাস করব, যেখানে মূলত পুষ্টিতে ফ্যাট অথবা স্নেহ পদার্থ অথবা লিপিডের কি কি গুরুত্বপূর্ণ দিক আছে সেই দিকগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী সপ্তাহ থেকে আমরা বিভিন্ন কোয়েশ্চেন আনসার কিন্তু ডিসকাস করব। তাই যারা এখনো পর্যন্ত প্রিভিয়াস ভিডিওসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। সংশ্লিষ্ট ভিডিও থেকে যদি কোনো রকম ডাউট থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, এবং এই সমস্ত নোটসগুলো যদি তোমাদের পিডিএফ আকারে পেতে আগ্রহী হও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ডিসকাস করব ফ্যাট সম্পর্কে, বা যেটাকে আমরা লিপিড বলেও জানি, বা আমরা অনেক সময় স্নেহ পদার্থ বলে থাকি। তাহলে বলছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এদেরকে নিয়ে কে গঠিত হয়? স্নেহ পদার্থ। কার্বোহাইড্রেটের মতন হাইড্রোজেন ও অক্সিজেন এখানে কিন্তু 2:1 অনুপাতে থাকে না। আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখেছিলাম যে অক্সিজেন এবং হাইড্রোজেনের যে আনুপাতিক সেটা 2:1 ছিল, কিন্তু এক্ষেত্রে সেটা থাকে না। এখানে বিভিন্ন অনুপাতে সেটা থাকতে পারে। স্নেহ পদার্থ বা লিপিড কিন্তু জলে দ্রবণীয় হয় না, জলে অদ্রবণীয়। কিন্তু যে সমস্ত জৈব অণু রয়েছে, যেরকম তোমার পেট্রোল, ইথার, বেনজিন, অ্যাসিটন, এতে কিন্তু আবার এটা দ্রবীভূত হয়। যদি আমরা এটাকে টাচ করি, আমরা যদি স্পর্শ করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা তেল তেলে ভাব বুঝতে পাই। স্নেহদ্রব্য কি? প্রকৃতপক্ষে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে কিন্তু গঠিত হয় এক ধরনের এস্টার বিশেষ। গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড সহযোগে গঠিত এস্টারকে আমরা ট্রাইগ্লিসারাইড নামে বলি। কেন? কারণ তিনটে গ্লিসারাইড থাকে। অথবা সরল চর্বি বলি বা নিউট্রাল ফ্যাট বলে থাকি। গ্লিসারল ব্যতীত অন্যান্য অ্যালকোহলের সহযোগে ফ্যাটি অ্যাসিডের যে এস্টার উৎপন্ন হয় তাকে মোম জাতীয় স্নেহ পদার্থ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে স্নেহ পদার্থ বলতে আমরা কি বুঝি? আমরা যদি দেখি তাহলে স্নেহ পদার্থের সংজ্ঞা এখানে কি লেখা আছে। স্নেহ পদার্থের সংজ্ঞার ক্ষেত্রে বলছে যে স্নেহ পদার্থ বা ফ্যাট বা লিপিড জলে দ্রবণীয় এক প্রকার অদ্রবণীয় জৈব অণু। লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, জলে দ্রবণীয় এক প্রকার অদ্রবণীয় জৈব অণু। কিন্তু অ্যাসিটোন, পেট্রোল, ইথার, বেনজিন, ক্লোরোফর্ম ইত্যাদি লিপিড দ্রবণীয়। এমন না এটা জলে দ্রবণীয়, এটা বলছে জলের উপর তো ভাসমান অবস্থায় অবশ্যই থাকবে তেল, তাই না? সেই অর্থে এটাকে বলা হয়েছে দ্রবণীয় কিন্তু অদ্রবণীয় জৈব অণু। আবার অ্যাসিটোন, পেট্রোল, ইথার, বেনজিন এতে কিন্তু এটা দ্রবণীয় হয়। আমরা কিভাবে একটা স্নেহ পদার্থ চিনবো? আমাকে যদি তিনটে স্যাম্পেল দিয়ে দেয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার মধ্যে থেকে ফ্যাট যে রয়েছে আমি কি করে চিনবো? বলছে স্নেহ জাতীয় পদার্থকে ক্ষার বা কাপড় কাচার সোডার জলীয় দ্রবণে কিছুক্ষণ যদি ফোটানো হয় তবে গ্লিসারল এবং সাবান উৎপন্ন হয়। স্নেহ পদার্থ থেকে এই প্রক্রিয়ায় সাবান তৈরি করাকে আমরা কি নামে পরিচিত তোমরা জানো? বলা হয় স্যাপনিফিকেশন বা সাবানীভবন। যে কোনো স্নেহ পদার্থ চেনার পক্ষে এটা সর্বোৎকৃষ্ট একটা পদ্ধতি। আমরা সাধারণত কেরোসিন তেল, তারপর যেটা রেড়ির তেল হয়, এদেরকেও কিন্তু তেল বলে থাকি, কিন্তু এই জাতীয় তেল থেকে কোনো রকম স্যাপনিফিকেশন পদ্ধতিতে কিন্তু সাবান এবং গ্লিসারল তৈরি হয় না। তাই এদের তেল বা স্নেহজাতীয় দ্রব্য বলে কিন্তু আমরা গণ্য করব না। ফ্যাটি অ্যাসিডের যে সরল কেমিক্যাল স্ট্রাকচার রয়েছে সেখানে আর বলে একটা গ্রুপ আমরা দেখতে পারবো। এই আর হচ্ছে হাইড্রোজেনের সমষ্টি, কিংবা হাইড্রোজেন সমষ্টি এবং কার্বন পরমাণু সকলকে কিন্তু বোঝায়। গ্লিসারল ব্যতীত অন্যান্য অ্যালকোহলের সহযোগে ফ্যাটি অ্যাসিডের যে এস্টার তৈরি হয় সেটাকে মোম জাতীয় স্নেহ পদার্থ বলা হয়ে থাকে। মানুষের দেহেও রয়েছে মোম জাতীয় স্নেহ পদার্থ, এবং সেটাকে বলা হয় কোলেস্টেরলের এস্টার। এবং এখানে বলা হয়েছে যে কোন কোন খাদ্যদ্রব্যগুলো ফ্যাটের উৎকৃষ্ট উৎস, কোনগুলো থেকে যথেষ্ট পাওয়া যায়, কোনগুলো সামান্য পাওয়া যায়। যেরকম যে গরুর দুধ, মোষের দুধ এবং মাতৃদুগ্ধ যেটা রয়েছে, তার সাথে সাথে সিরিয়াল প্রোডাক্ট যেগুলো হয়, নিউট্রি সিরিয়াল যেগুলো হয় সেখানে। এখানে আরডিএ 2020 রিভাইজ 2024 অনুযায়ী কিন্তু যে ফ্যাটের রিকোয়ারমেন্ট, সেই ফ্যাটের রিকোয়ারমেন্টটা পার ডে হিসাবে মেনশন করা রয়েছে।
তাহলে স্নেহ পদার্থের কাজ কি? প্রথমত দেখো, ১ গ্রাম স্নেহ পদার্থ থেকে আমরা প্রায় ৯ কিলো ক্যালোরি, ওটা 9.3 হয়, আমরা 9 কিলো ক্যালোরির শক্তি কিন্তু পেয়ে থাকি। এটা জলে অদ্রবণীয় হয় এবং ভবিষ্যতের জন্য শক্তি প্রদায়ী হিসাবে সঞ্চিত থাকে। যে সমস্ত ভিটামিনের নাম আমরা জানি, যেরকম ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, দে অল আর ফ্যাট সলিউবল ভিটামিন, কারণ এদের শোষণ এবং পরিবহনে একমাত্র কিন্তু ফ্যাটের প্রয়োজন হয়ে থাকে। স্নেহ পদার্থ প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে, আমাদের বিভিন্ন স্কিন রিলেটেড সমস্যা থেকে দূর রাখে। স্নেহ পদার্থ তাপের কুপরিবাহী হয়, ত্বকের নিচে যে অ্যাডিপোস কোষগুলো থাকে না, সেখানে ট্রাইগ্লিসারাইড দিয়ে গঠিত হয়। এই যে ট্রাইগ্লিসারাইড বা সঞ্চিত স্নেহ পদার্থ, এটা কম্বলের মতন কাজ করে। শীতকালে যখন ঠান্ডা লাগে আমরা সোয়েটার গায়ে দিই, কম্বল গায়ে দিই, ব্ল্যাঙ্কেট গায়ে দিই না, তো ঠিক সেই রকম এই স্নেহ পদার্থ ইনসুলেটিং এজেন্ট হিসাবে কাজ করে আমাদের হিউম্যান বডি। স্নেহ পদার্থের স্তর পেরিয়ে তাপ বাইরে যেতে পারে না এবং শরীরকে কিন্তু গরম রাখে। অ্যাডিপোস কোষগুলো বৃক্ক, উদরগহ্বর এবং দেহের যে অন্যান্য কোমল অঙ্গ রয়েছে তার চারপাশে একটা বেশ পুরু আস্তরণের মতন তৈরি করে দেয়, যা বাইরের আঘাত থেকে কিন্তু রক্ষা করে। কোলেস্টেরল নামে যে ফ্যাটটা থাকে সেটা ভিটামিন ডি, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন সমস্ত যে সেক্স হরমোনগুলো রয়েছে তার প্রিকারসর হিসাবে কাজ করে। স্নেহ পদার্থ মেদ বৃদ্ধি করে ত্বককে মসৃণ রাখে এবং দেহের যে লাবণ্য বা আমরা বলতে পারি বিউটিনেস, সেই বিউটিনেসটাকে বজিয়ে রাখে। স্নেহ পদার্থের উপস্থিতি খাদ্যের স্বাদ গন্ধ বাড়িয়ে দেয় এবং তার সাথে সাথে খুব সুস্বাদু করে থাকে, হজম শক্তি বাড়িয়ে দেয়। দেহের প্রয়োজনীয় অতিরিক্ত যে ক্যালোরি সেটা যদি ব্যয় না হয় তবে সেটা কিন্তু স্নেহ পদার্থ রূপেই দেহের বিভিন্ন স্থানে সঞ্চিত হয় এবং যখন আমরা খাওয়া দাওয়া করি না, ফাস্টিং করছি বা উপবাস করছি, তখন এরা কিন্তু সেই স্টোর হাউস থেকে, যেখানে আমরা স্টোর করেছিলাম সেই স্টোর হাউস থেকে এরা খরিত হয়ে আমাদেরকে সাহায্য করে। এবং যখনই আমরা কোনো ফ্যাট রিচড আইটেম খাই, ওটা খাওয়ার পর পেটটা অনেকক্ষণ কিন্তু ভরা মনে হয়, and the feeling of fullness, the feeling of satisfaction, সেটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে আমরা যদি ক্লাসিফিকেশন করি স্নেহ পদার্থকে, অনেক ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। প্রথমত ইনভিজিবল ভিজিবল ফ্যাট হিসাবে করতে পারি। সেটা কিরকম হয়? অদৃশ্য ইনভিজিবল যে ফ্যাটগুলো হয় সেগুলো আমাদের খাদ্যের মধ্যে মিশে থাকে, যেরকম মাখন, দুধ, ডিম, পনির। আর বাইরে থেকে যে সমস্ত স্নেহ পদার্থ খাদ্যে যোগ করা হয় তাদেরকে ভিজিবল ফ্যাট বলে, যেরকম রান্নায় যে কুকিং অয়েল ব্যবহার করছি, লাইক বাদাম তেল, সর্ষের তেল, তিল তেল, সূর্যমুখীর তেল ইত্যাদি। আরেকটা ক্লাসিফিকেশন হয়, সেটা হচ্ছে কঠিন এবং তরল। কঠিন ফ্যাট কাদেরকে বলছে? কঠিন ফ্যাট হচ্ছে মূলত যে সমস্ত স্নেহ পদার্থ রুম টেম্পারেচারে, প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একদম কঠিন অবস্থায় থাকে। আর তরল কি? যেগুলো রুম টেম্পারেচারেও কিন্তু তরল অবস্থায় আমরা দেখতে পারি থাকে, তাদেরকে বলা হয় তরল স্নেহ, যেরকম সর্ষের তেল, কুকিং অয়েল যেগুলো হয়। আর একটাও ক্লাসিফিকেশন হয়, যেগুলো আমরা উদ্ভিজ্জ উৎস থেকে যেই ফ্যাটগুলো পাই সেগুলোকে আমরা বলি ভেজিটেটিভ বা ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ স্নেহ। আর যেই জিনিসগুলোকে আমরা অ্যানিমাল সোর্সেস থেকে পাই, ঘি, মাখন, মাছের তেল, তাই না, সেগুলোকে বলা হয় প্রাণীজ স্নেহ। এবার হচ্ছে কে বেস্ট, অ্যানিমাল না প্ল্যান্ট? তাহলে দেখো, অবশ্যই উদ্ভিজ্জ স্নেহের যদি আমরা বৈশিষ্ট্য বলি, এটা একটা ট্রাইগ্লিসারাইড, রুম টেম্পারেচারে তরল অবস্থায় থাকে এবং যেরকম বনস্পতি, মার্জারিন, এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিড গুলো রয়েছে যেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সব থেকে উপযোগী, সেগুলো এর মধ্যে উপস্থিত থাকে। গর্ভাবস্থায় ভ্রূণের যে পরিপুষ্টি, সেই পরিপুষ্টিতে সাহায্য করে। এছাড়া আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডস গুলো রয়েছে, যেরকম নারকেল তেল, পাম তেল, প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন এ, ডি নেই, হ্যাঁ এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলতে পারি, বাট যখনই ডেনসিটি ফর্মেশন করে বা অক্সিডেশন ফর্মেশন করে, তখন কিন্তু ভিটামিন ই থাকায় তেল সংরক্ষণে সহায়তা করে। রক্তের কোলেস্টেরল বাড়ায় না, খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু বনস্পতি কিন্তু উদ্ভিজ্জ স্নেহ হয়েও সেটা তার বিপরীত কাজ করে থাকে। আর 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে আমরা 9 কিলো ক্যালোরির মতন এনার্জি পেয়ে থাকি। তাহলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিমাল ফ্যাটস? দেখো, অ্যানিমাল ফ্যাটসও ট্রাইগ্লিসারাইড, রুম টেম্পারেচারে এটা আবার সলিড স্টেটসে থাকে বা কঠিন স্টেটসে থাকে। এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিড গুলো রয়েছে তার ঘাটতি থাকে, কিন্তু মাছের তেল তার ব্যতিক্রম। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, ভিটামিন এ, ডি পাওয়া যায়, কিন্তু মাখন এবং ঘি তৈরি করার সময় হাইড্রোজেনেশন যে প্রসেসটা হয় না, সেই প্রসেসে অনেকটা কিন্তু নষ্ট হয়ে যায়। ভিটামিন ই থাকে না, দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায় না এবং র্যানসিড হয়ে যায়, প্রচন্ড বাজে একটা গন্ধ হয়ে যায়। রক্তে কোলেস্টেরল বাড়িয়ে দেয়।
এবং আমরা যদি দেখি তাহলে উদ্ভিজ্জ তেলের সঙ্গে কিছুটা প্রাণীজ স্নেহ পদার্থ খাওয়া যেতে পারে, তাতে রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। তার মানে ব্যালেন্স করে যদি খাই সেটা কিন্তু ঠিক আছে। এবার হচ্ছে স্ট্রাকচারাল বেসিসে একটা টাইপ হয় সরল স্নেহ পদার্থ, যেখানে এক অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিড দিয়ে ট্রাইগ্লিসারাইড ফর্মেশন হয়। ওকে। আর একটা হয় তোমার কম্পাউন্ড লিপিড হচ্ছে যেরকম গ্লাইকোলিপিড, একটা স্নেহ পদার্থ এবং কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। লাইপোপ্রোটিন স্নেহ পদার্থ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। তারপর হচ্ছে তোমার ফসফোলিপিডের ক্ষেত্রে অবশ্যই ফসফরিক অ্যাসিড থাকবে, নামেই রয়েছে। তার সাথে সাথে কি স্নেহ পদার্থ, মানে কমন স্নেহ পদার্থ রয়েছে, বাট তার সাথে জাস্ট ওই অ্যাটাচড কম্পোনেন্টটা পাল্টে যাচ্ছে। সালফোলিপিডের ক্ষেত্রে তাহলে কি হবে? সালফিউরিক অ্যাসিড এবং স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ পরিপাচনের ফলে কি উৎপন্ন হয়? লব্ধ স্নেহ পদার্থ বা ডেরাইভেটিভ অফ ফ্যাট। এটা কি? ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, ক্যারোটিনয়েড, স্নেহদ্রব্য, ভিটামিন ইত্যাদি। এবার হচ্ছে হাইড্রোকার্বন। দেখো, হাইড্রোকার্বন কিন্তু অ্যাকচুয়ালি স্নেহ পদার্থ নয়। এরা কেবলমাত্র মানে স্নেহ বস্তুর মতন জৈব তরল পদার্থে দ্রবীভূত হয় বলে এদেরকে লিপিডের ক্লাসিফিকেশনের মধ্যে রাখা হয়েছে, যেরকম ক্যারোটিন, মেনথল, টার্পিন। এদের মধ্যে কোনো রকমের ফ্যাটি অ্যাসিড থাকে না, এবং যদি ক্ষারীয় আদ্র বিশ্লেষণে এরা কিন্তু সাবানেও পরিবর্তন হয় না। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে, আমরা দেখলাম যে ফ্যাটের একদম সাধারণ রূপ। এই যে সাধারণ রূপ, এই সাধারণ রূপের আবার অনেকগুলো ভাগ হয়। ভাগের মধ্যে প্রথম যে দুটো ভাগ হয় সেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের বিভিন্ন উদাহরণ হয়, যেরকম লরিক অ্যাসিড, মিরিস্টিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যারাকিটিক অ্যাসিড। এবং এদের যে আমরা কার্বন নাম্বার সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে ডাবল বন্ড, যেটা কিনা খুব ভালো। এই ডাবল বন্ডের উপর বেস করে কিন্তু এই ক্লাসিফিকেশনটা করা হয়। এবং শুধুমাত্র যে ডাবল বন্ড তা না, ট্রিপল বন্ডও থাকতে পারে। যেরকম আমরা যদি দেখি আমাদের আলফা লিনোলেনিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, তারপর তোমার হচ্ছে ইকোসাপেন্টায়নিক অ্যাসিড, ডোকোসাহেক্সানিক অ্যাসিড, এগুলো। আরেকটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে লিনোলেইক, লিনোলেনিক এবং অ্যারাকিডোনিক অ্যাসিড। এদের সবাইকে একসাথে বলা হয় হচ্ছে তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। কেন? কারণ এদের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেগুলো ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে, এছাড়া অ্যাডাল্টস এর ক্ষেত্রেও বিভিন্নভাবে কিন্তু সাহায্য করে থাকে। ফ্যাটি অ্যাসিডের শতকরা পরিমাণ এখানে পার্সেন্টেজে দেওয়া রয়েছে, এবং কোন কোন খাবারে পাওয়া যায় সেটাও কিন্তু বলা রয়েছে। তাহলে পুষ্টির দিক থেকে ফ্যাটি অ্যাসিডের গুরুত্ব যদি আমরা বলি, তাহলে পুষ্টির দিক থেকে সেই গুরুত্ব কি হবে? পুষ্টিগতভাবে বহু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা পুফা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এবার পুফা কি? পুফা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি আমরা দেখে থাকি, তাহলে এটা কিন্তু আমরা দ্বিযোজী যে বন্ধন মানে ডাবল বন্ড যেটা রয়েছে সেটা অনেকটা বেশি থাকে কম্পেয়ার টু মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেরকম লিনোলেইক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড ইত্যাদি। সাফোলা অয়েল, সূর্যমুখী তেল, তুলা বীজের অয়েল, রাইস ব্র্যান অয়েল ইত্যাদিতে কিন্তু দেখতে পাওয়া যায়। এবার এই ফ্যাটি অ্যাসিডের কাজ কি? ফ্যাটি অ্যাসিডের কাজ যদি আমরা প্রথমত দেখে থাকি, তাহলে ফ্যাটি অ্যাসিডের কাজের মধ্যে ফার্স্ট কাজই হচ্ছে যে তৈলগ্রন্থি থেকে তৈল ক্ষরণে কিন্তু সহায়তা করে থাকে। কিন্তু আমাদের যে বহিঃস্থক রয়েছে, সেই বাইরের ত্বকে প্রধান ফ্যাটি অ্যাসিড হলো অ্যারাকিডোনিক অ্যাসিড, এবং প্রায় 9% কিন্তু এই অ্যাসিড দিয়ে গঠিত হয়। লিনোলেইক অ্যাসিড ত্বকের সম্পূর্ণতা এবং মাইটোকন্ড্রিয়াল যে ঝিল্লি রয়েছে তার যে ভঙ্গুরতা, সেই ভঙ্গুরতাকে কিন্তু রক্ষা করে থাকে। এছাড়া এছাড়া যদি আমরা দেখি, এই যে N6 বা N3 যে ফ্যাটি অ্যাসিডস গুলো রয়েছে সেগুলো আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেরকম প্রোস্টাগ্ল্যান্ডিন যে রয়েছে, সেই প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রিকাশার হিসাবে কাজ করে, তার সাথে সাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, বেদনার উপশম করে, পুরুষদের যে জনন ক্ষমতা সেটা বৃদ্ধি করে, নারীর গর্ভধারণ, সন্তান প্রসবে সহায়তা করা। এরা ডাইরেক্টলি কাজ করছে না, বাট হরমোনের অন্যতম উপাদান হিসেবে কিন্তু এই ফ্যাটি অ্যাসিড গুলো সাহায্য করে থাকে। এবার পুফা কি করছে? পুফা রক্তের কিন্তু কোলেস্টেরল হ্রাস করে থাকে, হৃদরোগের যে আশঙ্কা সেটা কমিয়ে থাকে। তার সাথে সাথে ভেরি লো ডেন্সিটি যে লাইপোপ্রোটিন গুলো রয়েছে বা ভিএলডিএল, এটারও কিন্তু মাত্রা কমিয়ে দেয়। কোলেস্টেরল পরিবহন এবং পরিষ্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই N6 এবং N3 ফ্যাটি অ্যাসিড।
এবার আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলো রোগ জীবাণু প্রতিরোধের ক্ষমতা আছে। কতগুলো রোগ জীবাণু যেমন স্ট্যাফাইলোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই, নিউমোকক্কাই, এই যে ফুডবর্ন ইলনেসেস গুলো এদেরকে প্রতিরোধ করে। এছাড়া শৈশবে বৃদ্ধিতে সহায়তা করে, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে, দৃষ্টিশক্তি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এদের যে কার্যকারিতা সেটা সঠিক রাখে, বৃক্কের কাজকে প্রভাবিত করে, মস্তিষ্কের বৃদ্ধিতে লিপিড সহায়তা করে থাকে। মস্তিষ্কের অধিকাংশ পুফা হচ্ছে N3 জাতীয়। এবার এখানে একটা তুলনামূলক আলোচনা করা হয়েছে যে অভাব হলে N3 পুফার ক্ষেত্রে কি হতে পারে আর N6 পুফার ক্ষেত্রে কি হতে পারে। তাহলে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের অভাবজনিত ফল দেখো, যদি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের অভাব হয় তাহলে চর্মরোগ দেখা যায়, একদম পদ্মকাটা সৃষ্টি হয়, বৃদ্ধি থেমে যায়, স্টান্টেড কন্ডিশন আমরা দেখতে পাই, প্রজননে ব্যর্থতা ঘটে, দুগ্ধক্ষরণ হ্রাস পায়, বৃক্কের কার্যক্ষমতা কমে যায়, মানসিক গোলযোগ দেখা যায়, কোষের যে কার্যাবলী, বিভিন্ন এনজাইমের কাজ, কোলেস্টেরল পরিবহন, সেই সমস্ত কাজে বিঘ্ন ঘটে, জলের ভারসাম্য নষ্ট হয়, পেটের অসুখ দেখা দেয়। এবার হচ্ছে আর একটা অসুবিধা হয় যদি ফ্যাটি অ্যাসিডের ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে এই রকম টোট স্কিন বা ফ্রিনোডার্মা বলে একটি অবস্থার সৃষ্টি হয়। একদম ব্যাঙের যে বডিটা হয় না, কিরকম খাঁজকাটা টাইপের, তারপর ছোট ছোট গুটি মতন হয়, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই অবস্থাকে বলা হয় ফ্রিনোডার্মা বা টোট স্কিন। বলছে তিসির তেল এবং সাফোলা অয়েল অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড থাকার জন্য এসব তেলের সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ালে ফ্রিনোডার্মা রোগের কিন্তু দ্রুত আরোগ্য লাভ করা যায়। শিশুদের অলিভ অয়েল মাখালে ফ্রিনোডার্মা হবার আশঙ্কাও কিন্তু থাকে না। স্নেহ পদার্থে যদি এক্সেস হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, অবশ্যই ওবেসিটির মতন অবস্থা ডেভেলপ হবে এবং তার সাথে সাথে পরিপাক ক্রিয়া ব্যাহত হবে, ক্যালসিয়ামের শোষণেও কিন্তু বাধা সৃষ্টি করা হবে। পর্যাপ্ত কার্বোহাইড্রেট না থাকলে অতিরিক্ত স্নেহ পদার্থ কিন্তু আবার কিটোসিস তৈরি করে। আর খাদ্যে যদি বেশি পরিমাণে পুফার আধিক্য হয়ে যায় তাহলে ভিটামিন ইর চাহিদা বৃদ্ধি পায়। তাই রক্তরসে যে ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন রয়েছে তার আধিক্য যেন কম হয় এবং এইচডিএল এর আধিক্য যেন বেশি হয়। এবার দুটো গুরুত্বপূর্ণ উপাদান, একটা হচ্ছে বনস্পতি বা আমরা দেখে থাকি এরকম প্যাকেটে আগে পাওয়া যেত, এখন সাধারণত মার্কেটে পাওয়া যায় না, কারণ যে হাইড্রোজেনেশন প্রসেসটার মাধ্যমে এটা তৈরি করা হয় সেটা খাদ্যের পরমাণুর যে দ্বিযোজী বন্ধনগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে তার জায়গায় একযোজী বন্ধন বসিয়ে দেয় এবং যেটা কিনা ভালো না, যেটা খারাপ। এবং তরল তেল কঠিন স্নেহে পরিণত হয় কারণ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ততে কনভার্ট হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ট্রান্স, আমরা বলতে পারি যে রিপ্লেসমেন্ট অফ দ্যাট ডাবল বন্ড টু সিঙ্গেল বন্ড। এছাড়া ট্রান্স ফ্যাটি অ্যাসিডও কিন্তু রূপান্তরিত হয়। বনস্পতির বৈশিষ্ট্য যদি আমরা বলি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বনস্পতি, দেন এটা উদ্ভিজ্জ তেল কিন্তু তরল আকারে থাকে না, বর্ণহীন হয়, গন্ধহীন হয়, কঠিন স্নেহে পরিণত হয়, পরিবহনযোগ্য হয়, সহজেই দূরে নিয়ে যাওয়া যায়, তার সাথে সাথে সুন্দর বর্ণযুক্ত এবং বিভিন্নভাবে এটাকে ফর্টিফাই করে আকর্ষণীয় তুলে করা যায়। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ বনস্পতি সহজে র্যানসিডিটি হয় না। আর খাদ্য হিসাবে যদি বনস্পতির মূল্য আমরা দেখি তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেকটা বেশি থাকে, অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড একদমই থাকে না। বনস্পতি খেলে ট্রান্স ফ্যাটি অ্যাসিডের উপস্থিতির জন্য রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, ভিটামিন এ, ভিটামিন ডি বর্জিত হয়। আর পিএফ এর নিয়ম অনুযায়ী বলেই দিয়েছে যে কত গ্রাম এখানে ভিটামিন ডি এবং এ কিন্তু রাখতে হবে। এবার হচ্ছে মার্জারিন। মার্জারিন ঠিক এরকম দেখতে হয়, বনস্পতির মতন মার্জারিনও একটি হাইড্রোজেনেটেড স্নেহ পদার্থ। কেন? কারণ এটা হাইড্রোজেনেশন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। বলছে গ্রিক মার্গারন শব্দ থেকে মার্জারিন শব্দের উৎপত্তি। শব্দটির অর্থ পার্ল অর্থাৎ মুক্তো। স্নেহ পদার্থকে দুধের সঙ্গে মন্থন করলে মুক্তোর মতন দানা বা গ্লোবিউল সৃষ্টি হয়। নারকেল তেল, বাদাম তেল, সয়াবিনের তেলকে উত্তপ্ত করে মাখন তোলা দুধের সঙ্গে বিভিন্ন যে মিক্সিং, সেই মিক্সিং করলে হলদে রঙে আহ, মিশিয়ে মাখনের মতন কিন্তু করে তোলা হয় এবং সেটা কিন্তু দেখতে খুবই ভালো হয়, কিন্তু শরীরের পক্ষে একদমই ঠিক না। এখানে ঘি এবং বনস্পতির তুলনা করা হলো। এবার হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলের স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। কোলে এবং স্টেরস এটা দুটো হচ্ছে তোমার গ্রিক ওয়ার্ড এবং সেই গ্রিক ওয়ার্ড থেকে কোলেস্টেরল শব্দের উৎপত্তি হয়েছে। কোলে শব্দের অর্থ বাইল এবং স্টেরাস হচ্ছে সলিড। কোলেস্টেরল একটা হলদে সাদা কেলাসিত, প্রধানত যকৃতে তৈরি হয়।
এবং এটা একটা গুরুত্বপূর্ণ স্টেরল। এর রাসায়নিক নাম 3-হাইড্রক্সি-4,6-কোলাস্টিন। কোলেস্টেরলের অণুতে একটা দ্বিবন্ধনী এবং একটা অ্যালকোহলধর্মী হাইড্রক্সিল বর্গ থাকে। যে লাস্টে যে বর্গটা থাকে সেটা কোলেস্টেরলের জন্য অ্যালকোহলের মতন চর্বি জাতীয় অ্যাসিডের সঙ্গে মিলে কোলেস্টেরলের এস্টার উৎপন্ন করে। রক্তে দুইভাবে কোলেস্টেরল অবস্থান করে, একটা হচ্ছে ফ্রি স্টেটে আর একটা হচ্ছে এস্টার রূপে। কোলেস্টেরলের স্ট্রাকচার C27H4 OH। কোলেস্টেরলের উৎস পাঠার যকৃৎ, ডিমের কুসুম, রেড মিট যেগুলো হয় শেলফিশ ইত্যাদিতে পাওয়া যায় এবং প্রাকৃতিকভাবেও কিন্তু মস্তিষ্ক কোলেস্টেরল সৃষ্টি করতে পারে। কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে দেখো, প্রথমত এটাকে বিল্ডিং ব্লক বলা হয়। কোন অ্যাসপেক্টে? মস্তিষ্ক, স্নায়ুকোষ, অ্যাড্রিনাল যে গ্রন্থি রয়েছে প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়, কারণ ওই যে বললাম অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে সমস্ত স্টেরয়েড হরমোনগুলো নিঃসৃত হয় তার গুরুত্বপূর্ণ উপাদানই কিন্তু হচ্ছে তোমার কোলেস্টেরল। এছাড়া পিত্ত অম্ল, নারী পুরুষের যে যৌন হরমোন এবং বাকি এদের গঠনেও কিন্তু কোলেস্টেরল উপযোগী। বেঁচে থাকার জন্য কোলেস্টেরল দরকার এবং স্নায়ুর আস্তরণ, কোষঝিল্লি, হরমোন গঠনেও কোলেস্টেরল দরকার। কোলেস্টেরল ভিটামিন ডি তৈরি করে এবং সুস্থ দেহের মস্তিষ্ক, স্নায়ু, মাংসপেশি এবং ফ্যাট টিস্যুগুলো সর্বদা 140 থেকে 160 মিলিগ্রাম পরিমাণ কোলেস্টেরল থাকে। যকৃৎ, অন্ত্র এবং রক্তে প্লাজমার যে বিপাকক্রিয়া রয়েছে সেখানে 20 থেকে 25 মিলিগ্রামের মতন কোলেস্টেরল সর্বদা সক্রিয় থাকে। খাদ্যের মধ্য দিয়ে কোলেস্টেরল যুক্ত হয় এবং অন্ত্রে গিয়ে শোষিত হয়। দেহে 200 মিলিগ্রামের নিচে কোলেস্টেরল থাকা উপকারী বা বাঞ্ছনীয়। 200 থেকে 240 মিলিগ্রাম কোলেস্টেরল জমলে কিন্তু সতর্ক থাকতে হবে এবং তখন 240-এর ওপর যদি পৌঁছে যায় তাহলে হার্ট ডিজিজের চান্সেস বেড়ে যাবে এবং হ্যাঁ, ডাক্তারের সাথে কিন্তু পরামর্শ নিতে হবে। নারীর চেয়ে পুরুষের কোলেস্টেরল বাড়ার আশঙ্কা সবসময় বেশি থাকে, তবে আফটার মেনোপজাল মহিলাদের কিন্তু সেই সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কোলেস্টেরলের নিয়ন্ত্রণ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে এলডিএল যেটা রয়েছে সেটা কমাতে হবে, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। তার সাথে সাথে এমন কিছু খাবার যেখানে কোলেস্টেরল খুব বেশি পরিমাণে রয়েছে সেই খাবারগুলো আমার ডায়েট থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, সেটা বাদ দেওয়ার সাথে সাথে আমি কিছু কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাদ্য গ্রহণ করতে পারি, কিছু সলিউবল ফাইবার আমার ডায়েটে রাখতে পারি। তার সাথে সাথে আমার নিয়মিত যদি শরীরচর্চা করি তাহলেও কিন্তু এটা ঠিক হয়ে যায়। এবার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস এমন একটি অবস্থা যে অবস্থাটা ঠিক এরকম হয়। আমাদের নর্মাল ইন্ডিভিজুয়ালের আর্টারি কেমন হয়? এরকম খুব সুন্দর এখান থেকে ব্লাড যাচ্ছে, প্রপারলি কাজ হচ্ছে। কিন্তু যেই সমস্ত মানুষের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায় তাদের এরকম দেখছো আস্তে আস্তে কিন্তু ব্লকেজ তৈরি করছে। প্লেক ফর্মেশন বলা হয়ে থাকে এবং সেটা আস্তে আস্তে ফার্স্ট এরকম ফর্মেশনটা এরকম হয়, তারপর এরকম হয়ে জায়গাটাকে আটকে দিচ্ছে এবং লাস্টে দেখো কি পরিমাণে ব্লাডটা ক্লট করে যাচ্ছে। এইটুকু প্যাসেজ দিয়ে কি করে রক্ত পরিবহনটা প্রপারলি হবে? তাহলে রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বাড়লে যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই অবস্থায় ধমনীতে কোলেস্টেরল চর্বি জমে ধমনীকে কঠিন এবং সংকীর্ণ করে দেয়, প্যাসেজটাকে না একদম সরু করে দেয়। ওর যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা সেটা কমে যায়। রক্তস্রোত প্রভাবিত হতে বাধা দেয়, মানুষ হৃদরোগে আক্রান্ত হয় কখনো বা তার স্ট্রোকও কিন্তু হতে পারে। কি কি কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়? প্রথমত যদি প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে ক্যালোরি গ্রহণ করা হয় যেটা কিনা ওই অ্যাডিপোজ টিস্যুতে অ্যাজ আ ফ্যাট ডিপোজিশন হয় এবং ফ্যাটি অ্যাসিড যুক্ত কোলেস্টেরল যুক্ত খাদ্য গ্রহণ করা হয়, সেই ফ্যাটি অ্যাসিড যদি আবার সম্পৃক্ত হয়, রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বৃদ্ধি পায় এবং কেউ যদি কনস্ট্যান্টলি বসে থাকা কাজ করে, দ্যাট ইজ সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, তার সাথে সাথে অবশ্যই তাকে কিন্তু একটু অ্যাক্টিভ থাকতে হবে, না হলে কিন্তু বডিতে ফ্যাট ডিপোজিশনের চান্সেস বেড়ে যায়। উই নিড টু ফিজিক্যালি অ্যাক্টিভ, সেটা আমাদের শরীরের জন্য কিন্তু অবশ্যই থাকতে হবে। মানসিক উদ্বেগ এবং দুশ্চিন্তা সেটাও কিন্তু আমরা দেখে থাকি এবং খাদ্যে কোলেস্টেরলের পরিমাণ বাড়লে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। অনেক সময় বিপাকীয় গোলযোগের জন্য কিন্তু খাদ্যে কোলেস্টেরলের পরিমাণের থেকেও নর্মালি কোলেস্টেরলের যে পরিমাণ রয়েছে সেটা আমরা দেখতে পাই যে বেড়ে যায় এবং সেটা অনেক চেষ্টা করলেও কিন্তু কমে না। সো এই জিনিসগুলো আমরা যেরকম আমাদের পড়াশোনাতেও দেখতে পাচ্ছি তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের বাস্তবিক লাইফেও অ্যাপ্লাই করব। কারণ এ প্রসঙ্গে একটু ছোট্ট করে বলে দিই,
আমরা এমন একটা লাইফস্টাইল বা এমন একটা জেনারেশনে এখন বিলং করছি যে ফুড আইটেম যেগুলোই হোক না কেন আমরা খাচ্ছি সেখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সম্ভাবনা এবং যে অ্যামাউন্টটা অনেকটা বেশি থাকে। এবং আমাদের বাড়িতে সবার বাড়িতেই ওল্ড এজ ইন্ডিভিজুয়াল থাকতে পারে, বা আমরা যারা রয়েছি পরবর্তীতে অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালে পরিণত হবে, এবং আমাদেরকেও আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু একটু বুঝে শুনে এক কথায় খাওয়া দাওয়া করা উচিত, যেখানে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো এবং আমাদের আশেপাশের মানুষজনদেরকেও কিন্তু ভালো করতে থাকবো। আবারও বলছি, আজকে ক্লাস 11 সেমেস্টার 1 নিউট্রিশনের লাস্ট ক্লাস। নিউট্রিশন শুধুমাত্র আমি পড়ার জন্য পড়বো না, এটাকে বাস্তবিক জীবনে আমি উপয়োগ করব। এই 2 বছরে হয়তো এর পরবর্তীতে অনেকে নিউট্রিশন নেবে না, বাট এই 2 বছরে আমি যেটুকু জানবো সেটুকু সাইন্টিফিক জানবো, যাতে কিনা আমি আমার ভবিষ্যৎ এবং আমার বর্তমান জীবনকে আরো বেটার করতে পারি। কারণ যদি আমি নিউট্রিশনালি এবং ফিজিক্যালি অ্যাক্টিভ না হই, তাহলে কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না, আমার ব্রেন কাজ করবে না। তাই আশা করি সেমেস্টার 1 এর প্রত্যেকটি ক্লাস তোমাদের ভালো লেগেছে, এবং আমি চেষ্টা করছি আরো কত ভালোভাবে তোমাদের কাছে আনা যায়। তোমরা যখন সেমেস্টার 2-তে উঠবে, তোমাদের জন্য অলরেডি ভিডিওস রেডি রয়েছে, এবং সেগুলো তোমরা দেখে নেবে। তার সাথে সাথে অবশ্যই আমরা কোশ্চেন আনসার ডিসকাস করব। খুব ভালো করে পড়াশোনা করবে, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং আশা করি তোমাদের আগামী জীবন খুব ভালো হোক। থ্যাংক ইউ।